কোভিড-19 এক মহামারীর নাম। বর্তমান বিশ্বে একটি অত্যন্ত ভয়ানক একটি পরিস্থিতির নাম। আমরা সবাই কোভিড-19 ব্যাপারে অত্যন্ত আতঙ্কিত। আমাদের আর্থিক সামাজিক প্রেক্ষাপট একদম ধসে যাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা কোভিড-19 সম্বন্ধে, করোনা ভাইরাস সম্বন্ধে যত বেশি সচেতন হব, যত বেশি একে অপরকে সচেতন করে তুলতে পারব, তত বেশি আমাদের পক্ষে সম্ভব এর ভয়াল থাবা থেকে বাঁচা। এর কোনো বিকল্প নেই। এজন্য একই কথা বারবার আলোচনা করা। আমি পূর্বেও কোভিড-19 সম্বন্ধে কিছু কথা বলেছিলাম ফেসবুক লাইভে। আজকে আমি আবার কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আমি মনে করছি এই ইনফরমেশনগুলো শেয়ার করা এবং বারবার আলোচনা করা একে অপরের সঙ্গে অত্যন্ত জরুরি। চলুন আমরা কোভিড-19 সম্বন্ধে কিছু বিশেষ তথ্য জেনে নিই। স্বাভাবিক তথ্যগুলো আগে জেনে নিই। কোভিড-19 যাদের মধ্যে হবে তাদের কী ধরনের লক্ষণ বা সিমটম দেখা দিতে পারে। আপনারা জানেন কোভিড-19-এর কতগুলো সিমটমসের মধ্যে প্রথমটি হলো কাশি হতে পারে। কাফ বা কাশি। এই কাশি সাধারণত দু ধরনের হয়ে থাকে। একটা হলো ড্রাই কাফ, শুষ্ক কাশি, আরেকটা হলো প্রোডাক্টিভ কাফ বা যে কাফের সঙ্গে আমাদের শ্লেষা প্রচুর পরিমাণে থাকে। কোভিড-19-এর ক্ষেত্রে সাধারণত ড্রাই কাফ হয়ে থাকে। আর শ্লেষাযুক্ত কাফ সাধারণত টিউবারকুলোসিস রোগীদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও যাদের শ্বাসকষ্ট ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে তাদেরও কিন্তু শুষ্ক কাশি হতে পারে। সাধারণ গলা ব্যথাতেও শুষ্ক কাশি হতে পারে। সেক্ষেত্রে কোভিড-19-এর যে সকল লক্ষণ আছে সেগুলো অন্যান্য রোগের লক্ষণের সঙ্গে অনেকটাই মিমিক বা একে অপরের সাথে মিল সাদৃশ্য রয়েছে। এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা ঘটবে সেটা হলো যে আমাদের শ্বাসকষ্টটা শুরু হতে পারে, শ্বাস ছোট হয়ে যেতে পারে, সংক্ষিপ্ত হতে পারে, শ্বাস নিতে কষ্ট হতে পারে। যেহেতু কোভিডের ক্ষেত্রে আমাদের ফুসফুস ভালো মতো কাজ করতে পারে না, এর চতুর্দিকে পানির একটা আস্তর জমা হয়ে থাকে, যার দরুন আমাদের শ্বাসকষ্টের সম্ভাবনা থাকে। এই শ্বাসকষ্ট অন্যান্য রোগের ক্ষেত্রেও হতে পারে। যারা আমাদের স্পাইনাল কর্ড ইনজুরি পেশেন্ট বা টেট্রাপ্লেজিক তাদের ক্ষেত্রেও এই ধরনের শ্বাসকষ্ট হতে পারে। কিন্তু তাদের শ্বাসকষ্টের সঙ্গে কোভিডের শ্বাসকষ্টের পার্থক্য হলো এটা, যারা টেট্রাপ্লেজিক অর্থাৎ ঘাড়ে আঘাতযুক্ত তাদের শ্বাসকষ্টের কারণ হলো তাদের মধ্যচ্ছদা পর্দা বা ডায়াফ্রাম কাজ করে না, এটা নিচে নামে না, যার দরুন আমাদের চেস্ট বা বুক ফুলে না, শ্বাস নিতে কষ্ট হয়। কিন্তু কোভিড-19-এর ক্ষেত্রে এই শ্বাসকষ্টটা একটু ভিন্ন। তাদের ডায়াফ্রাম ভালো থাকে কিন্তু ফুসফুস কাজ করতে পারে না ভালো মতো করে, যার দরুন ভেন্টিলেটরও অনেক সময় ভালো কাজ করা সম্ভব হয় না। ভেন্টিলেটরেও অনেক সময় ভালো ফলাফল প্রদানে ব্যর্থ হয়ে থাকে। এক্ষেত্রে আমরা পরীক্ষকরা সাধারণত আমাদের রেসপিরেশনের যে প্যাটার্ন আছে সেটা দেখার চেষ্টা করি। আমাদের সাধারণ রেসপিরেশন প্যাটার্ন হলো থোরাকো অ্যাবডোমিনাল, অর্থাৎ আগে বুক ফুলবে তারপর পেট ফুলবে শ্বাসের সময়। কিন্তু আমাদের টেট্রাপ্লেজিক পেশেন্ট যাদের থাকে তাদের ক্ষেত্রে সাধারণত উল্টোটা হয়, আগে পেট ফুলে এরপরে বুক ফুলে। সো এটাও একটা পার্থক্য হতে পারে। জ্বর আসবে কত ডিগ্রি এটা সঠিকভাবে বলা যায় না। 101 থেকে 103-4 পর্যন্ত উঠতে পারে। তবে জ্বরের সঙ্গে অবশ্যই চিল বা খিচুড়ির মতো থাকবে এবং সঙ্গে সঙ্গে মাসেলগুলো পেইন করতে থাকবে। এটা মোটামুটি সমস্ত ভাইরাল ডিজিজের ক্ষেত্রেই এটা সমানভাবে প্রযোজ্য। মাসেলের ভিতরে বা গোষ্ঠীর ভিতরে প্রচণ্ড পরিমাণে ব্যথা করতে থাকে। কোভিডের একটা বড় লক্ষণ হলো গলা ব্যথা হতে পারে। যখন গলা ব্যথা হবে এটা অনেকগুলো কারণ হতে পারে। ফ্যারেঞ্জাইটিস অর্থাৎ আমাদের গলার ভিতরে যে একটি অংশ আছে ফ্যারিংস, সেটার ইনফ্ল্যামেশনে হতে পারে, আবার টনসিলের কারণে হতে পারে, অন্যান্য কারণেও হতে পারে। তবে কোভিড-19-এর ক্ষেত্রেও এরকম গলা ব্যথা হওয়ার সম্ভাবনা আছে। কিছুদিন আগেও এটা প্রমাণ হয়নি, বর্তমানে প্রমাণ হয়েছে। কোভিডের ক্ষেত্রে আমার মুখের স্বাদ অথবা ঘ্রাণের যে একটা অনুভূতি এটা নষ্ট হয়ে যেতে পারে। পূর্বে ছিল কিন্তু ইদানিং কিছুদিন হলো দেখা যাচ্ছে যে এটা নষ্ট হয়ে যাচ্ছে। ঘ্রাণের যে শক্তি এটা নষ্ট হয়ে যাওয়ার আরেকটা রোগ আছে, তার নাম পার্কিনসন ডিজিজ। সাধারণত বয়স্ক রোগীদের ক্ষেত্রে হয়ে থাকে। এটা নিউরোডিজেনারেটিভ ডিজিজ। যদি কোনো ইয়াং ব্যক্তি
এ ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা একটু সতর্ক হয়ে যাব। আমাদের ধারণা করে নিতে হবে যে আমার কোনো একটা বিশেষ ঘটনা ঘটছে। ইউজুয়ালি পার্কিনসন ডিজিজ বয়স্ক লোকদের হয়, কিন্তু কোভিড যে কোনো বয়সের লোকদেরই হতে পারে। সেই কারণে অ্যানোসমিয়া বা আমার ঘ্রাণ শক্তি নষ্ট হয়ে যাওয়া অতি রিসেন্টলি এই ধরনের ঘটনা ঘটলেও আমরা একটু সতর্ক হয়ে যাব। কোভিডের এইসব সিমটম যে বললাম এগুলোই শুধু না, এছাড়াও আরও অনেকগুলো সিমটম ঘটতে পারে। যেমন আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অর্থাৎ পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রে অনেকগুলো লক্ষণ বা সমস্যা দেখা দিতে পারে, যেমন বমির ভাব হওয়া, এমনকি বমি পর্যন্ত হওয়া, ডায়রিয়া হওয়া, এগুলো স্বাভাবিক। এই ধরনের লক্ষণগুলো শুধুমাত্র যে বড়দের ক্ষেত্রেই হবে তা না, সমানভাবে এটা শিশু বা যুবকদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। এই সিমটমগুলো স্বল্প আকারে থেকে শুরু করে নিয়ে সিভিয়ার পর্যন্ত অর্থাৎ ঘন বড় আকারেও হতে পারে। এটা ডিপেন্ড করবে কোভিডের জার্ম যেটা আছে, ভাইরাস যেটা আছে, এর লোড কী পরিমাণে আমার উপর আছে। কোনো ব্যক্তি কোভিড দ্বারা আক্রান্ত হলো এবং তার ভিতরে যে সিমটমগুলো দেখা দিল, লক্ষণগুলো দেখা দিল, এর যে সময়কালটা, এই মাঝখানে যে সময়কালটা, যে সময় কোনো সিমটম দেখা দিচ্ছে না, এটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। সাধারণত কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার পরে 2 থেকে 14 দিনের মধ্যে এই সিমটমগুলো দেখার সম্ভাবনা আছে। তবে বর্তমানে অধিকাংশ রোগী এসিমটমেটিক, অর্থাৎ সিমটম দেখা যাচ্ছে না। সো যখন আমাদের কোভিড হবে আমরা নিজেরা সতর্ক হব, আমরা হোম কোয়ারেন্টাইনে থাকার চেষ্টা করব এবং আমাদের যেটা বেশি জরুরি সেটা হলো যে আমরা সঙ্গে সঙ্গে সরকারি যে হাসপাতাল আছে, যেখানে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা আছে, আমরা যোগাযোগ করব, নিজেও বাঁচার চেষ্টা করব, অন্যদেরকে আমাদের থেকে নিরাপদ রাখার চেষ্টা করব। যাদের কোভিড হয়েছে এই ধরনের ব্যক্তি থেকে আমরা নিরাপদ দূরে থাকার চেষ্টা করব, কিন্তু তার মানে এটা নয় যে তাদেরকে আমরা বর্জন করে ফেলব। 14 দিন পর্যন্ত তার থেকে আমি পৃথক থাকার চেষ্টা করব। 14 দিন পরে তার পরীক্ষা যখন আবার নেগেটিভ আসবে তখন সে আমাদেরই মতো স্বাভাবিক একজন ব্যক্তি। আমরা যাদের হাঁচি কাশি সর্দি আছে তাদের ক্ষেত্রে জরুরি জিনিস হলো যে আমরা জানি না আমরা কারা এটা আক্রান্ত, কারণ ম্যাক্সিমাম লোকই বর্তমানে অ্যাসিমটোমেটিক, অর্থাৎ কোনো সিমটম বা লক্ষণ নেই। সেক্ষেত্রে আমাদের প্রত্যেককেই সতর্ক হয়ে চলতে হবে। যখনই আমাদের হাঁচি কাশি সর্দি আসবে তখনই হাঁচি দেওয়ার সময়, জোরে কাশি দেওয়ার সময় আমরা অবশ্যই একটি রুমাল ব্যবহার করব, অথবা সবচেয়ে ভালো হলো পকেটে টিস্যু পেপার নিয়ে ঘোরা। যখনই আমি হাঁচি দিলাম ওই টিস্যু পেপারটা দিয়ে হাঁচি দেবো এবং এটাকে ফেলে দেবো। আমি আমার মুখ এবং নাক যেন ঢাকা থাকে এই জন্য আমরা মাস্ক ব্যবহার করব। কেননা আমাদের একটা স্বভাব আছে, আমরা কিছুক্ষণ পর পর নাকে এবং মুখের মধ্যে হাত দিই। এই নাকে মুখে হাত দেওয়ার কারণে এবং চোখে হাত দেওয়ার কারণে কোভিড বা করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই কারণে এই 3টি জায়গা আমাদের জন্য অত্যন্ত সেন্সিটিভ। আমরা চশমা ব্যবহার করতে পারি, গোগলস ব্যবহার করতে পারি। আমরা যদি কোনো প্রফেশনাল যারা ডাক্তার নার্স থাকেন তাদের জন্য খুব ভালো হলো তারা যদি ফেস শিল্ড ব্যবহার করেন। এছাড়াও আমরা যারা স্বাভাবিকভাবে চলাফেরা করছি সাধারণ মানুষ, তারা আমরা অবশ্যই মাস্ক ব্যবহার করে নেব। যে সকল জায়গাতে আমাদের লোকজন যাওয়া আসা করে, বসা করে, হাত দিয়ে ধরে, সেই জায়গাগুলোকে আমরা পারলে ডিসইনফেক্ট করে রাখবো। বিভিন্ন ধরনের সোর্স আছে, বিভিন্ন ধরনের জলীয় পদার্থ আছে, কেমিক্যাল, সেগুলো দিয়ে আমরা ডিসইনফেক্ট করতে পারি। এছাড়া সবচেয়ে জরুরি যে জিনিস, শুধুমাত্র এই করোনার সময়ের জন্য নয়, সব সময়ের জন্য আমরা আমাদের হাত দুটোকে সর্বদা ধুয়ে রাখার ব্যবস্থা করব। সাধারণত বলা হয় যে এটা যারা খুব ব্যস্ত থাকি, আমরা হাতে কাজ করি, তাদের ক্ষেত্রে অবশ্যই প্রতি আধা ঘন্টা পরপর একবার করে হলেও 20 সেকেন্ডের জন্য আমরা হাতটাকে যে কোনো সাবান দিয়ে ধুয়ে নেব। আমি আবারও বলছি, যে কোনো সাবান দিয়ে ধুয়ে নেব এবং সেটা 20 সেকেন্ড যেন হয়, এবং সাবানের পানি নিচে গড়িয়ে পড়ার ব্যবস্থা করতে হবে। এটা শুধুমাত্র যে করোনার থেকে বাঁচার জন্য তা নয়, এটা আমরা যে কোনো সময় আমরা এটা অভ্যাস করব। স্পেশালি যারা রুগীকে ধরছি, যারা ধরার আগে এবং ধরার পরে, এবং রুগীকে যারা পরিষ্কার করছি আগে এবং পরে, আমরা খাওয়ার আগে এবং পরে, বাথরুম থেকে বের হওয়ার পরে, এবং যে কোনো বাহির থেকে আসার সঙ্গে সঙ্গে আমরা এগুলা হাতটাকে ধোয়ার চেষ্টা করব। এছাড়াও যেই ধরনের সাইন বা সিমটমসগুলো আসার সঙ্গে সঙ্গে আমরা অ্যালার্ট হয়ে যাব, যাদেরকে বলা হয় ইমার্জেন্সি ওয়ার্নিং সাইন, এই সাইনগুলোর দিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখবো, আমি এবং আমার অন্য ভাইদের প্রতি, যেন এই ধরনের সাইন আমাদের মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমরা ইমার্জেন্সিভাবে মেডিকেল কেয়ারে শরণাপন্ন হই।
তার মধ্যে একটা হলো যে শ্বাসকষ্ট হচ্ছে, কিন্তু হয়তো অত বেশি না, কিন্তু যখনই শ্বাসকষ্ট অত্যন্ত তীব্র হয়ে যাবে, আমার শ্বাস নিতে অত্যন্ত কষ্ট হচ্ছে, তখনই আমরা মনে করবো যে এটা একটা ইমার্জেন্সি ওয়ার্নিং সাইন। এছাড়াও আমার বুকের চতুর্দিকে মনে হচ্ছে কেউ যেন একটা দড়ি দিয়ে পেঁচিয়ে প্রচণ্ড জোরে চাপ দিচ্ছে, এবং এটা ব্যথাটা যাচ্ছে না, লম্বা সময় ধরে ব্যথাটা আমাকে রয়ে গেছে, মনে হচ্ছে চাপ দিয়ে কেউ আমাকে বুকটা ধরে আছে। এখন এক্ষেত্রেও আমরা শরণাপন্ন হব। দেখুন, শুধুমাত্র কোভিডের ক্ষেত্রে এটা ঘটে না, হার্টের অনেক পেনের ক্ষেত্রেও এটা ঘটে, যেমন এমআই। তো যে ধরনের ঘটনাই ঘটুক না কেন, যখনই এটা আমাদের শ্বাসকষ্ট তীব্র হবে, বুকের ব্যথা তীব্র হবে, তখনই আমরা সঙ্গে সঙ্গে মেডিকেল ইমার্জেন্সিতে আমরা যাওয়ার চেষ্টা করব। এছাড়াও যেটা হতে পারে, রিসেন্টলি আমরা কনফিউশন স্টেটে চলে যেতে পারি, অর্থাৎ আমি টাইম, প্লেস, পার্সন, কোথায় আছি, কে আছে আমার সঙ্গে, এদেরকে অনেক সময় আমরা বুঝতে পারি না, চিনতে পারি না, সময় আমরা বলতে পারি না, এটাকে কনফিউশন স্টেট বলে। এই ধরনের কনফিউশন স্টেট নতুন করে তৈরি হলে আমরা অবশ্যই মেডিকেল ইমার্জেন্সিতে আমরা যোগাযোগ করব। যদি আমাদের জেগে থাকতে কষ্ট হয়, যদি আমাদের জাগতে কষ্ট হয়, তাহলেও আমরা এটাকে ধরে নেব একটা ইমার্জেন্সি ওয়ার্নিং সাইন। এছাড়াও আমাদের ঠোঁট এবং মুখের চতুর্দিকে যদি ব্লুইশ একটা নীলাভ একটা আবরণ, নীলাভ একটা ছোঁয়া পরে রং দেখা যায়, তাহলেও অবশ্যই আমরা এটাকে ইমার্জেন্সি ওয়ার্নিং সাইন বলবো। কেননা এর মানে হলো আমার অক্সিজেনের ঘাটতি হচ্ছে, আর অক্সিজেনের ঘাটতি ঘটে যখন আমাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হয়, আমাদের ব্রঙ্কাসগুলো সংকুচিত হয়ে যায়, আমার লাং যখন বড় হতে পারে না। সো এই জিনিসগুলো আমাদেরকে মনে করিয়ে দিতে হবে যে এখনই আমাকে অবশ্যই মেডিকেল ইমার্জেন্সি, মেডিকেল কেয়ারের জন্য আমাকে ইমিডিয়েটলি আমাকে যোগাযোগ করতে হবে। এছাড়াও আরও কিছু ঘটনা ঘটতে পারে। তো আপাতত এগুলো ব্রড লাইনের কথা, যেগুলোর মাধ্যমে আমরা জেনে নিতে পারবো যে এগুলো ইমার্জেন্সি ওয়ার্নিং সাইন, এবং আমাকে অবশ্যই একজন মেডিকেল কেয়ারে আমাকে যেতে হবে। এটা হতে পারে কোভিড, হতে পারে অন্য কোনো রোগ। সো আমাকে ডিস্টিংগুইশ করার জন্য আমাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এখন আমি কিছু জরুরি বিষয় যেগুলো আলোচনা না করলেই নয়, এই ধরনের কিছু আলোচনা করছি, যেটা অনেকের কাছে পুরানো হলেও আবার অনেকের কাছেই নতুন আশা করছি। যেমন বর্তমানে কিন্তু বেশিরভাগ কোভিড কেসই এসিমটোমেটিক, অথবা অত্যন্ত মাইল্ড সিমটম। এসিমটোমেটিক মানে যাদের লক্ষণ নাই। আমি এতক্ষণ যে লক্ষণগুলোর কথা আলোচনা করলাম, এই লক্ষণগুলো থাকলেই যে কোভিড হবে এমন কোনো কথা না। তবে কোভিড আক্রান্ত ব্যক্তির এই লক্ষণগুলো সাধারণত দেখা যায়, কিন্তু বর্তমানে একটা ট্রেন্ড চালু হচ্ছে, যাদের মধ্যে কোভিড আছে, ভাইরাসটা আছে, কিন্তু তাদের মধ্যে কোনো সিমটম দেখা যাচ্ছে না। এটা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার, এটাকে এসিমটোমেটিক বলে। সেক্ষেত্রে আমরা প্রত্যেকেই ভার্নারেবল। সো আমাদের প্রত্যেকেই সতর্ক হয়ে চলতে হবে। এটার একটাই উপায়, যদি আমি কোনো রকম লক্ষণ আমার মধ্যে পাই, তাহলে অবশ্যই আমি সতর্ক হয়ে যাব, নিজেকে হোম কোয়ারেন্টাইন করবো, অন্য থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব, অন্যকে সেভ করবো আমার থেকে, এবং আমি হাত ধোয়া, কাশি দেওয়ার সময় ব্যবহার করা, আমার জিনিসপত্র আলাদা করা, সব কিছু আমরা ব্যবহার করার চেষ্টা করবো। যেহেতু এটা হাইলি কন্টাজিয়াস ডিজিজ, একে অপরের সঙ্গে ছোঁয়ার মাধ্যমেই ছড়িয়ে পড়তে পারে খুব দ্রুত গতিতে। সো যাদের সিমটম নাই, তারাও আমরা সর্বদা সবসময়ের জন্যই আমরা সতর্ক থাকার চেষ্টা করব। এই রোগীগুলোর কাদের জন্য বেশি আপনার সমস্যা হতে পারে, যেই জায়গাগুলোতে আপনার ভাইরাসের কনসেন্ট্রেশন এখানে বেশি থাকে। যেমন ধরেন হসপিটাল, যেখানে ডাক্তারের জীবনের ঝুঁকি নিয়ে, নার্সের জীবনের ঝুঁকি নিয়ে, আপনার থেরাপিস্টরা নিজের ঝুঁকি নিয়ে আপনার রুগীদেরকে সেবা দিচ্ছে, ক্লিনাররা অত্যন্ত ভয়ানক পরিস্থিতি থেকেও সেবা দেওয়ার চেষ্টা করছে, আমি তাদেরকে সম্মান জানাচ্ছি। আর যারা ভয় পাচ্ছেন রুগীকে সেবা দেওয়ার জন্য, রুগীকে আলাদা রেখেই নিজেরা দায়সারা কাজ করার চেষ্টা করছেন, আমি অনুরোধ করব আপনারা এই ধরনের কাজ থেকে নিজেদেরকে বিরত রাখবেন। আপনাদেরকে সারা দেশবাসী সম্মান করে। আমরা নিজেদের যে মানবতা, সেই মানবতাকে এই মুহূর্তে ভুলে গেলে চলবে না, এটা সবচেয়ে জরুরি জিনিস। সো সবচেয়ে বেশি ভার্নারেবল হলো যারা সরাসরি রুগীর সঙ্গে থাকে, কেননা এখান থেকে ভাইরাসের লোডটা অত্যন্ত বেশি, ভাইরাসের কনসেন্ট্রেশনটা অত্যন্ত বেশি। এজন্য যারা হসপিটালে চিকিৎসা দিচ্ছেন, এছাড়াও যারা পুলিশ বাহিনী, যারা বিভিন্নভাবে কোভিডে আক্রান্ত ব্যক্তিদেরকে হ্যান্ডেলিং করে থাকেন, তাদের ক্ষেত্রে যারা স্যাম্পল গ্রহণ করেন, তারপরে যারা আপনার পুলিশ, যেমন যারা আপনার কোভিডে যারা আক্রান্ত হয়ে মারা যাচ্ছে তাদেরকে কবর দিচ্ছেন, গোসল করাচ্ছেন, এদের সবার ক্ষেত্রেই আমি মনে করব যে এটা হাইলি একটা সাসেপ্টেবল ব্যাপার, এবং তাদের উচিত যে অত্যন্ত প্রোটেকশন থাকার ব্যবস্থা করা, যেটাকে আমরা পিপিই বলি, পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট।
যদি তৃপ্তি নাও থাকে কোনো মুহূর্তে, সেক্ষেত্রে আমাকে ন্যূনতম পক্ষে আমাদেরকে সতর্ক হয়ে চলতে হবে, যেন আমাদের হাতে গ্লাভসটা থাকে, আমাদের গগলসটা থাকে, আমাদের মাস্কটা থাকে। এগুলো অত্যন্ত জরুরি জিনিস। এটা ছাড়া কোনো কোভিড আক্রান্ত ব্যক্তিকে হ্যান্ডেলিং করা আমাদের পক্ষে কখনোই উচিত না। এছাড়াও যারা অত্যন্ত ভালনারেবল বা সাসেপ্টেবল, অর্থাৎ যারা ঝুঁকির মধ্যে আছেন, তাদের মধ্যে একটা হলো যাদের ইমিউন সিস্টেম অত্যন্ত লো। ইমিউন সিস্টেম মানে কি? ইমিউন সিস্টেম মানে হলো আমাদের শরীরে একটা প্রোটেক্টিভ মেকানিজম। আমাদের শরীর বিভিন্ন বাহিরের জীবাণু থেকে নিজেকে বাঁচানোর জন্য তার কিছু সোলজার বা যোদ্ধা রয়েছে, যেমন WBC, লিম্ফোসাইট, লিউকোসাইট, সো নিউট্রোফিল, ব্যাসোফিল, এই ধরনের মোনোসাইট, এই ধরনের তার সোলজার আছে, টি সেল। এই সোলজারকে সে ব্যবহার করে থাকে যখনই বাহির থেকে কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া বা বহিঃশত্রু যখন আমাদের আক্রমণ করে থাকে। সো এই ইমিউন সিস্টেম যদি দুর্বল হয়ে যায়, তাহলে আমাদের অত্যন্ত ভয় আছে যে কোনো ধরনের ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা আমরা আক্রান্ত হলে এটা অত্যন্ত ভয়ানক একটা রূপ নিতে পারে। তো আগে জেনে নিই কী কী কারণে আমাদের ইমিউন সিস্টেমটা ধসে পড়তে পারে বা দুর্বল হয়ে পড়তে পারে। যেমন লো নিউট্রিয়েন্টস। লো নিউট্রিয়েন্টস হলো আমাদের শরীরের মধ্যে অত্যন্ত জরুরি কিছু নিউট্রিয়েন্ট আছে, যেই নিউট্রিয়েন্টগুলো ঘাটতি হলে আমাদের এই ধরনের ঘটনা ঘটতে পারে। তার মধ্যে আমি বলবো যেমন জিঙ্ক, যেমন ভিটামিন সি। হ্যাঁ, সো এই নিউট্রিয়েন্টসগুলো আমাদের অত্যন্ত দরকার। জিঙ্ক, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, এই ধরনের নিউট্রিয়েন্টসগুলো আমাদের জন্য অত্যন্ত জরুরি। এই নিউট্রিয়েন্টসগুলো যদি আমাদের অভাব পড়ে যায়, তাহলে আমাদের ইমিউন সিস্টেম ধসে পড়তে পারে। ভিটামিনস, তার মধ্যে সবচেয়ে জরুরি জিনিস ভিটামিনস হলো ভিটামিন ডি এবং ভিটামিন সি। আমি বলবো এই দুটো ভিটামিন অত্যন্ত দরকার। এছাড়াও ভিটামিন এ, যেটা আমাদের সাধারণত সাইনাস রেসপিরেটরি ট্র্যাক্টের যে আপনার মিউকোসাল সেলগুলো আছে, সেগুলোকে প্রোটেক্ট করে থাকে। এবং ভিটামিন ডি আমাদেরকে টি সেলকে সাপোর্ট দিয়ে থাকে। এবং ভিটামিন ডি আপনারা জানেন যে এটা সূর্য থেকে পাওয়া যায়। ভিটামিন সি, এটা অ্যান্টিমাইক্রোবিয়াল এফেক্ট আছে এবং WBC-কে বুস্ট আপ করে। এছাড়াও অনেক ধরনের মিনারেলস আছে। অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এই দুটো অত্যন্ত জরুরি জিনিস। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে যে অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের শরীরে তৈরি হয় না, বাইরে থেকে সাপ্লাই দিতে হয়। এই জন্য আমরা এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলোর জন্য আমরা অবশ্যই সবুজ শাকসবজি, ফলমূলের দিকে আমরা অভ্যস্ত হওয়ার চেষ্টা করব। ফ্যাটি অ্যাসিড, অনেকেই ভয় পান কোলেস্টেরলকে, কিন্তু ফ্যাটি অ্যাসিড যদি না হয়, যদি কোলেস্টেরল না থাকে, তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বড় একটা ঘাটতি হবে। উইদাউট কোলেস্টেরল উই ক্যানট সার্ভাইভ। সো কোলেস্টেরল খারাপ এ কথা সবসময় বলা যাবে না। কোলেস্টেরল দরকার আমাদের জন্য, কেন এই কোলেস্টেরলের কারণেই সূর্যের আলোক রশ্মি পরিবর্তিত হয়ে ভিটামিন ডি তৈরি হবে। কিন্তু ভিটামিন ডি আমাদের টি সেল সোলজারকে সাপোর্ট দিবে এবং আমাদের সেলের যে লেয়ারটা আছে, আবরণটা আছে, সেল মেমব্রেন, সেটাও কিন্তু আপনার লিপিড দিয়ে তৈরি হয়ে থাকে, বাইলিপিড লেয়ার বলি আমাকে। সো এই সেল মেমব্রেনটা যদি আমার নষ্ট হয়ে যায়, তাহলে সহজেই কিন্তু আমরা কোভিড দ্বারা আক্রান্ত হব। সো এক্ষেত্রে আমাদেরকে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, এগুলো অবশ্যই আমাদেরকে খেতে হবে। তবে বাইরে থেকে ওষুধ না খেয়ে সবচেয়ে ভালো হলো যদি আমরা ফুড সাপ্লিমেন্টারি দিতে পারি। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, ভালো পরিমাণে যেসবে প্রচুর পরিমাণে ফ্যাট আছে, এই ধরনের উৎসগুলো আমাদেরকে খেলে আমাদের জন্য ভালো। কোনো মতেই ভয় পাবো না। ফ্যাট খেলে ফ্যাট বাড়ে, এটা অনেক পুরানো একটা থিওরি এবং এটা ভুল প্রমাণিত হয়ে গিয়েছে। ভালো ফ্যাট আমাদের জন্য উপকারী এবং আমরা খারাপ ফ্যাট থেকে বাঁচার চেষ্টা করবো, যেমন সয়াবিন তেল, যেমন ভেজিটেবলস অয়েলস, অন্যান্য রাইস ব্র্যান্ড অয়েল, এগুলো থেকে আমরা বাঁচার চেষ্টা করব। আমাদের জন্য পিওর ঘি, পিওর বাটার, এগুলো অত্যন্ত ভালো জিনিস। ডিম অত্যন্ত একটি ভালো একটি ফ্যাটি অ্যাসিড। ডিমের কুসুম অত্যন্ত ভালো। যারা কুসুম খেতে অভ্যস্ত আছেন, তাদেরকে আমি বলছি আপনারা হার্ট ডিজিজ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা অত্যন্ত ভালো একটি ডায়েট। সো আমি পরবর্তীতে আমি আগেও আমার কোনো ভিডিওতে ডিম নিয়ে কথা বলেছি, আমি এখন এইসব নিয়ে আলোচনা আপাতত চাচ্ছি না। তবে আমি বলবো যে ফুড সোর্স থেকে আমরা যেন অ্যামাইনো অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড নেওয়ার চেষ্টা করি। যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটা হলো অতিরিক্ত কার্বোহাইড্রেট বা গ্লুকোজ, যেটা আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে দিবে, যেটা আমাদের শরীরের মধ্যে ভিতরের দিকে আমাদের ফ্যাটকে তৈরি করবে লিভারের মধ্যে, যার ফলে লিভার ফ্যাটি লিভার হয়ে যাবে। ফ্যাটি লিভার হলে ফ্যাটি লিভারটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারটা ট্রান্সফার হয়ে এটা আপনার সিরোসিসে। সো আমরা চেষ্টা করব কার্বোহাইড্রেট। দেখুন, অবশ্যই আপনারা শুনেছেন যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড আছে, অর্থাৎ আমাদের শরীরে কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় না, বাইরে থেকে দিতে হয়, এটা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, আমাদের শরীরে তৈরি হয় না, বাইরে থেকে দিতে হয়।
বাট দেয়ার ইজ নো এসেনশিয়াল কার্বোহাইড্রেট, কোনো এসেনশিয়াল কার্বোহাইড্রেট বলে কোনো শব্দই নাই। সো বাহির থেকে আমাদের কোনো কার্বোহাইড্রেট দেওয়ার এত বেশি প্রয়োজনে পড়েও না, আমাদের নিজের শরীরের ভিতর থেকেই আমরা গ্লুকোজ তৈরি করতে পারি। এটাকে বলা হয় আপনার গ্লুকোনিওজেনেসিস। এটা এটা গ্লুকোজ আমাদের শরীরে তৈরি হয়, গ্লাইকোজেন ভেঙে আমাদের গ্লুকোজ তৈরি হয়। সো গ্লুকোজ তৈরি আমাদের সোর্স আছে। সো বাহির থেকে আলাদাভাবে গ্লুকোজ দিতেই হবে এমন কোনো কথা না। তবে আমরা সেই যদি দিতেই হয় আমাদেরকে সোর্সগুলোকে আমাদেরকে বুঝে নিতে হবে, সোর্সগুলো ভালো হতে হবে। যেমন ধরেন আপনার ভেজিটেবল সোর্স, অবশ্যই আমরা অতিরিক্ত পরিমাণে চিনি জাতীয় খাদ্য যেমন ভাত, রুটি, তারপর আপনার মুড়ি, চিড়া, বেকারির মিষ্টি জিনিস, এগুলো থেকে আমরা নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করব। এগুলো গ্লুকোজকে বাড়িয়ে দেয়, গ্লুকোজ বেড়ে গেলে ইনসুলিন বেড়ে যায়, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হলে আমাদের ভিতরে লিভারের মধ্যে ফ্যাটি অ্যাসিড তৈরি হবে, ফলে আমাদের লিভারটা নষ্ট হয়ে যাবে এবং শরীরের সেলগুলো নষ্ট হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, আমাদের ইমিউন সিস্টেম টোটালি ধসে যাবে। সো ইটস ভেরি ক্রিটিক্যাল একটা বিষয়। সো এই ব্যাপারটা থেকে আমাদের সবারই সতর্ক হওয়া উচিত। এছাড়াও স্ট্রেস থেকে আমাদেরকে বাঁচতে হবে। অতিরিক্ত স্ট্রেস যখন হয়ে যায় তখন আমাদের অত্যন্ত ক্ষতির তৈরি হয়, এবং আপনারা জানেন অত্যন্ত স্ট্রেস কন্ডিশনে আমাদের কর্টিসল বেশি বের হয়ে আসে, এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর, এবং স্ট্রেস আমাদের ইমিউন সিস্টেমকে ধসিয়ে দিতে যথেষ্ট সাহায্য করে। লো স্লিপ অর্থাৎ আমাদের ঘুম যদি কম হয়, ন্যূনতম পক্ষে 4 ঘন্টা, রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত, এই ঘুমটা অত্যন্ত উপকারী ঘুম। এখানে ডেল্টা একটা স্টেজ আছে, এই স্টেজটা আমাদের জন্য অত্যন্ত উপকারী। সো আমাদের খেয়াল করতে হবে যেন আমাদের ঘুমটা যেন পারফেক্ট হয়। যদি যাদের ঘুম পারফেক্ট হবে তাদের শরীরে যে ইমিউন সিস্টেম আছে এটা অত্যন্ত সজাগ হবে এবং ভালো থাকে, এবং আমরা চেষ্টা করব যে তাড়াতাড়ি ঘুমাবো এবং তাড়াতাড়ি উঠবো। এখন আমরা জেনে নিই তাহলে আমাদের বিপরীত দিক থেকে কোন জিনিসগুলো আমাদের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে। তার মধ্যে অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি ভিটামিন সির উৎস আমাদের ট্যাবলেট যেন না হয়, ভিটামিন সির উৎস আমাদের খাওয়া যেন হয়। খাওয়ার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আপনারা দেখছেন বারবারই আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে এবং ডক্টররা বারবারই বলছে ভিটামিন সি খাওয়ার জন্য, কেননা ভিটামিন সি একটি অত্যন্ত শক্তিশালী একটি ভিটামিন, যেটা আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে কাজ করে এবং আমাদের ডব্লিউবিসিকে বুস্ট আপ করে তোলে। ডব্লিউবিসি মানে হলো হোয়াইট ব্লাড সেল, শ্বেত রক্তকণিকা, যারা আমাদের শরীরের মূল ডিফেন্স মেকানিজম হিসেবে কাজ করে থাকে। সো ভিটামিন সি যে কোনো ধরনের টক ফলের মধ্যে পাওয়া যায়, স্পেশালি লেবুতে পাওয়া যায়। এই কথা শুনি লেবুর দাম বাড়িয়ে দেওয়ার কোনোই যৌক্তিক না, আর তারপর আমরা লেবু খাওয়ার চেষ্টা করব। এছাড়াও ভিটামিন সি শুধুমাত্র লেবুতেই আছে বা টক ফলে আছে তা না, শাক সবজির মধ্যেও পাওয়া যায়, সবুজ শাকসবজিতেও ভিটামিন সি পাওয়া যায়। এছাড়া ভিটামিন ডি সবচেয়ে ভালো উৎস হলো সূর্যের আলো, কেননা ভিটামিন ডি আমাদের টি সেলকে সাপোর্ট দিয়ে থাকে। ভিটামিন ডি আমাদের জন্য অত্যন্ত জরুরি, আমাদের ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করার জন্য ভিটামিন ডি অত্যন্ত জরুরি। ভিটামিন ডি3 আমাদের শরীরের মধ্যে ন্যূনতম পক্ষে প্রতিদিন 2000 IU ইন্টারন্যাশনাল ইউনিট অফ এটা আমাদের দরকার ভিটামিন ডি। এই জন্য আমরা ভিটামিন ডিকে সাপ্লিমেন্টারি, যারা একদমই রোদের মধ্যে যেতে পারছি না আমরা এই মুহূর্তে, তারা সাপ্লিমেন্টারি নেওয়ার চেষ্টা করব। যারা কিছু সময় আমরা রোদের মধ্যে থাকতে পারি আমরা রোদের মধ্যে থাকার চেষ্টা করব। এছাড়াও সামুদ্রিক মাছের মধ্যেও ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন এ বিভিন্ন রকম কড লিভার অয়েল বলেন, সামুদ্রিক মাছের মধ্যে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এটা কেন দরকার আমাদের রেটিনার জন্য দরকার, আপনারা জানেন। এছাড়াও ভিটামিন এ আমাদের মিউকোসাল লেয়ার যেটা থাকে, মিউকোসাল সেল যেগুলো থাকে রেসপিরেটরি ট্র্যাক্টের ভিতরে, শ্বাস প্রণালীর ভিতরে, সেগুলোকে আমাদেরকে প্রোটেকশন দিতে সাহায্য করে। জিঙ্ক অত্যন্ত উপকারী একটা জিনিস। জিঙ্কটা আমরা বিভিন্ন ধরনের ফল থেকে পেতে পারি, শাকসবজির মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং ডিমের মধ্যে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে। আমি আবারও বলছি, ডিম একটি অত্যন্ত উপকারী একটি খাদ্য। সো আমরা জিঙ্কটাকে আমরা বাইরে থেকে আমরা সাপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং এটা আমাদের টি সেলকে সাহায্য করে। সো এটা ছিল যে কী কী জিনিস আমাদেরকে ইমিউন সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে এবং কী কী জিনিস আমাদের ইমিউন সিস্টেমকে স্ট্রেংথেনিং করে। সো আমরা যখন এই জিনিসগুলিকে খেয়াল রাখবো তাহলে আমাদের ইমিউন সিস্টেম আমাদের শক্তিশালী হবে এবং আমাদের পক্ষে সম্ভব হবে আমরা শক্তিশালী একটি দুর্গ তৈরি করতে। এছাড়াও যারা বেশি ভার্নারেবল তাদের মধ্যে হলো যাদের পূর্বে থেকে কোনো রকম রোগ আছে, যেমন ডায়াবেটিস অথবা কোনো ইনফেকশন যাদের ছিল, তাদের ক্ষেত্রে কিন্তু এই যে কোনো ধরনের রোগ, যে কোনো ধরনের ভাইরাস আক্রমণ করা খুবই স্বাভাবিক। আপনারা জানেন ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে আমরা বলি কাটাছেঁড়া হলে সহজে এটা মিশতে পারে না বা সহজে এটা হিল হতে পারে না, ঘা হলে সহজেই হিল হয় না। সো ডায়াবেটিস একটি অত্যন্ত ভার্নারেবল। আমি আগেই বলেছি ডায়াবেটিস হলো টাইপ 2 ডায়াবেটিস, যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, আর ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয় অতিরিক্ত কার্বোহাইড্রেট বা শর্করা খাওয়ার কারণে।
সো আমরা এটা থেকে বাঁচার চেষ্টা করব। এটা অত্যন্ত ভয়ঙ্কর, আমি অন্যান্য ভিডিওতেও বলেছি এবং পরবর্তীতে আমি আবারও এটা নিয়ে আলোচনা করব। আমি অত্যন্ত ফ্যাসিনেটেড এই ব্যাপারটা নিয়ে, কারণ আমাদের অধিকাংশ মানুষই জানে না। যাদের ডায়াবেটিস নাই তাদেরও হাইপার ইনসুলিনিমিয়া হতে পারে। হাইপার ইনসুলিনিমিয়া হলে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হতে পারে, এক্ষেত্রে আপনাদের জন্য ডায়াবেটিস হওয়াটা স্বাভাবিক হয়ে যাবে। সো আমাদের ক্ষেত্রে এই জিনিসগুলো খেয়াল করতে হবে যাদের পূর্বে থেকেই কোনো ইনফেকশন আছে। এছাড়াও যারা স্মোকার, এটা একটা সময় স্মোকিংকে ছেড়ে দিবেন। আপনারা জানেন স্মোকিং খারাপ, তাহলে কেন আমরা স্মোকিং করব? এটাকে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমি যখনই বাজারে জিনিসপত্র কিনতে যাই তখনই দেখি যে সবচেয়ে বেশি যেটা বিক্রি হয় এখনও পর্যন্ত দাম দেবে বেড়ে যাওয়ার পরেও, সেটা হলো সিগারেট। আমি আশ্চর্য হয়ে যাই। সো এটা থেকে ভাই আমরা এখনই বাঁচার চেষ্টা করব। এছাড়াও যারা রেগুলার স্টেরয়েড নিয়ে থাকি আমরা, সেটা ইনহেলার হতে পারে, সেটা আমাদের ইঞ্জেকশন আকারে হতে পারে, ট্যাবলেট আকারে হতে পারে। ইউজুয়ালি স্টেরয়েডটা ধীরে ধীরে আমাদের ইমিউনিটিকে আমাদেরকে ব্রেক করে দেয়, লো করে দেয়। এছাড়াও যারা ড্রাগ অ্যাডিক্ট, আমি ভাইদেরকে বলবো, বন্ধুকে বলবো, যারা ড্রাগ অ্যাডিক্ট আছেন তারা এখান থেকে ফিরে আসবেন, কেননা আপনারা অত্যন্ত ভার্নারেবল। যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া আপনাদেরকে ক্ষতি করতে খুবই সহজভাবে ক্ষতি করতে পারবে। এছাড়া যারা সেক্সুয়াল অ্যাবিউজার আছে, আমি অনুরোধ করব যে এই ধরনের অভ্যাস থেকে, বাজে অভ্যাস থেকে আমরা নিজেদেরকে ফিরিয়ে আনবো। শুধুমাত্র কোভিডের কারণে নয়, আপনারা জানেন যে এইডস নামে একটি ভয়ঙ্কর রোগ আছে, এটা এখনও আমাদের সমাজ থেকে যায়নি। সো আমরা এই ভয়ঙ্কর রোগগুলো থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করব। হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এগুলো আমাদের অত্যন্ত ভয়ঙ্কর একটি রোগ। সো ভিটামিন, যারা ভিটামিন জিঙ্ক এবং ভিটামিন সি সম্বন্ধে আমি আগেও আলোচনা করেছি। এছাড়া আমাদের যেটা আরেকটা জরুরি জিনিস হলো, সেটা হলো আমরা পিপি ব্যবহার করার চেষ্টা করব, বিশেষ করে যারা আপনার সরাসরি হাসপাতালের সাথে যুক্ত আছি, যেমন ডাক্তার, নার্স। এক্ষেত্রে আমি সরকারি বেসরকারি সমস্ত সংস্থাগুলোকে বলবো, আপনারা এই হসপিটালে যারা সরাসরি কর্মী আছেন, যারা স্যাম্পল কালেক্ট করেন, যারা ক্লিনিং পজিশনে আছেন, যারা নার্স আছেন, যারা ডাক্তার আছেন, যারা থেরাপিস্ট আছেন, তাদেরকে আপনারা সর্বতোভাবে হেল্প করেন। এটা একটা সময় মানবতার জন্য এগিয়ে আসা। আমরা যদি তাদেরকে প্রোটেকশন দিতে পারি, তাহলে আমরা আশা করতে পারি যে আমরা আমাদের সাধারণ জনগণকে আমরা প্রোটেকশন দিতে পারবো। কেননা আমাদের জনগণের দায়িত্ব ডাক্তাররা তুলে নিয়েছেন, জনগণের দায়িত্ব আপনার নার্সরা তুলে নিয়েছেন। সো আমরা যদি তাদের দায়িত্ব তুলে নিতে পারি সঠিকভাবে, তাহলে এখানে আর কোনো রকম কথা বলার অবকাশ থাকে না। অবশ্যই আমাদের একটা ভারসাম্যময় পরিবেশ তৈরি হবে, এবং যদিও কোভিড দ্বারা আমরা আক্রান্ত হই, তারপরও আমরা আশা করি একটা সুচিকিৎসার মধ্যে আমরা থাকতে পারবো। সো পিপি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। যাদের প্রপার পিপি নাই কোনো একটা কারণে, ন্যূনতম পক্ষে আমি বলবো, ন্যূনতম পক্ষে অবশ্যই একটা গ্লাভস, একটি মাস্ক এবং গগলস ব্যবহার করার জন্য। গ্লাভস ইজ দ্য মাস্ট। গ্লাভস অবশ্যই, মাস্কের থেকেও বেশি জরুরি হলো গ্লাভস। হ্যাঁ, মাস্ক তাদের জন্য বেশি জরুরি যাদের হাতের কাছে সর্দি থাকে, অথবা আপনি একটা হ্যান্ডকারচিফও ব্যবহার করতে পারেন, অথবা আপনি একটা রুমাল বা আপনি একটা টিস্যু পেপার ব্যবহার করতে পারেন, কিন্তু গ্লাভস আপনার অত্যন্ত জরুরি। আমি একটা গ্লাভস আমি সারাদিনের জন্য ব্যবহার করতে, এই গ্লাভসের উপরটাই আমি বারবার ধুয়ে নিতে পারি, আমি যাদের গ্লাভস বারবার কেনার সামর্থ্য না থাকে। সো এই জিনিসগুলো আমাদের অত্যন্ত একটা ইম্পর্ট্যান্ট একটা ইস্যু। এই ইম্পর্ট্যান্ট ইস্যুগুলো আমার মনে হয় বারবারই আলোচনা করা দরকার। আজকে এ পর্যন্তই। করোনা নিয়ে আমরা বেশ কিছু কথা বলে ফেলেছি। আমরা অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। সামাজিক দূরত্ব মানে আমরা যে কোনোখানের দোকানে, মসজিদে, বা আমরা যে কোনো উপাসনালয়ে, যে কোনোখানে আমরা চাই না কেন, আমরা নির্দিষ্ট দূরত্বে 3 ফিট থেকে 6 ফিট দূরত্বে আমরা কাজ করার চেষ্টা করব। এখন আমাদের সামাজিক দূরত্বগুলোকে আমরা এভাবে বজায় রাখার চেষ্টা করব। তবে আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা একে অপরের সাথে যোগাযোগ রাখবো, ফোনের মাধ্যমে একে অপরের যোগাযোগ রাখবো, যেন আমরা একে অপরকে ভুলে না যাই। আমরা সবাই মানুষ, আমরা মানুষ, সামাজিক জীব, আমরা সমাজ ছাড়া বাঁচতে পারবো না। এর জন্য আমরা একে অপরের ভাই ভাই। আমাদের উচিত যে কেউ যদি এটাতে আক্রান্ত হয়, তাকে আমরা অস্পৃশ্য ভাববো না। এটা কোনো খারাপ কিছু না। করোনা কোনো খারাপ জিনিস না। যার মধ্যে করোনা আসবে সে কোনো খারাপ কিছু না, অথবা অস্পৃশ্য কেউ না। আমরা সবাই মানুষ, আমাদের যে কেউ এটাতে আক্রান্ত হতে পারি। কোনো বৃদ্ধ বা যুবক আর শিশু কোনো নির্দিষ্ট কোনো নেই, কোনো জাতির জন্য নয়, কোনো চামড়ার জন্য নয়। সেক্ষেত্রে আমাদের সবারই উচিত একে অপরের পাশে দাঁড়ানো এবং তাকে কোনো মতে অ্যাভয়েড না করা। আমাদের সর্বোচ্চ প্রোটেকশন নিয়ে তার সঙ্গে যাওয়া, তাকে সাহায্য করা এবং তার প্রতি সাহায্যের হাতকে বাড়িয়ে দেওয়া। আমি এক্ষেত্রে আবারও বলছি, যারা ডাক্তার, নার্স, ক্লিনার, থেরাপিস্ট আছেন, আপনারা অত্যন্ত যত্ন সহকারে আপনার রুগীদেরকে সেবা দিতে থাকেন। রুগীরা আপনাদের সবসময় আপনাদের সঙ্গে আছে, আপনারাও আপনার রুগীদের সঙ্গে আছেন বলে আমি বিশ্বাস করি। আমি সরকারি এবং বেসরকারি সমস্ত সংস্থার প্রতি আমি উদাত্তভাবে আহ্বান করব, আমরা যেন এইসব মেডিকেল প্রফেশনকে আমরা তাদের সর্বোচ্চ প্রোটেকশন নিশ্চয়তা করি। যদি আমরা তাদের সর্বোচ্চ প্রোটেকশন নিশ্চয়তা করতে পারি, তাহলে অবশ্যই তারাও আমাদের সাধারণ জনগণের সর্বোচ্চ প্রোটেকশনের জন্য আপ্রাণ চেষ্টা করবে। আজকে এ পর্যন্তই।
যারা আমাদের ভিডিওটা দেখলেন তাদেরকে অনুরোধ যে এই ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করবেন। প্লিজ শেয়ার করেন। আপনার একটা ক্লিকের কারণেই হয়তো বা অনেকগুলো মানুষের জীবন বেঁচে যেতে পারে। সবাইকে ধন্যবাদ।